প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আবুল বাশার 1952 সালের এপ্রিলে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1976 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এটিতে যাবার আগে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই রক্তচাপ বা ব্লাড প্রেশার বলতে কি বোঝায়? আসলে রক্ত যখন শরীরে প্রবাহিত হয় তখন রক্তনালীর উপর একটা চাপ থাকে, সেই চাপটাকেই আমরা বলি রক্তচাপ। সেই রক্তচাপটা দুই ধরনের হয়, একটা সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। হার্ট যখন সংকুচিত হয়, যে প্রেশারটা শিরার উপর আরোপিত হয় সেটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যখন হার্টটা রিল্যাক্স হয় তখন যে প্রেশারটা রক্তনালীর উপর আরোপিত হয় সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা স্বাভাবিকভাবে একটা রেঞ্জের মধ্যে থাকে। স্বাভাবিকভাবে কেমন রেঞ্জ সেটা? সেই রেঞ্জটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার 120 মিলিমিটার মার্কারি। এটা 10 বা 15 কম থাকতে পারে বা 10-15 বেশি থাকতে পারে। সিমিলারলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও যেরকম 80 নর্মালি থাকে, কারো 10 কম থাকতে পারে, 10 বেশি থাকতে পারে। আচ্ছা, তো এই যে একটি স্বাভাবিক মাত্রা বা স্বাভাবিক রক্তচাপের যে বিষয়টি, সেটি যখন বেড়ে যায় তখন সেটিকে উচ্চ রক্তচাপ বলা হয়। আচ্ছা, তো এই উচ্চ রক্তচাপের কারণগুলো আমি যদি মানে শুরুতে একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপের কারণগুলো। উচ্চ রক্তচাপের কারণ বলতে 100 রোগীর মধ্যে যদি আমরা স্টাডি করি, দেখা যায় যে 95% রোগীর জন্য আমরা কোনো কারণ খুঁজে পাই না। আচ্ছা, এদেরকে বলা হয় যে ইডিওপ্যাথিক হাইপারটেনশন। আচ্ছা, অথবা এটা হয়তো কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য না হয়ে অনেকগুলি কারণের সমন্বয়ে হইতে পারে। যেরকম খাবার মধ্যে যদি সল্ট বেশি থাকে, কারো যদি ফ্যামিলিগতভাবে প্রেশার থাকে, অথবা কোনো একটা লোকালিটির জন্য হইতে পারে, বা টেনশন অ্যাংজাইটির জন্য হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। আর মাত্র আমরা শতকরা 5% ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট কারণ পাই। সেখানে হয়তো কারো কিডনি ডিজিজের জন্য হইতে পারে, কারো হয়তো ওই এন্ডোক্রাইন ডিজিজের জন্য হতে পারে, কারো হয়তো প্রেগনেন্সি রিলেটেড হতে পারে। কেউ কেউ যদি দীর্ঘদিন কোনো ওষুধ খায় যেগুলি প্রেশার বাড়ায় দেয়, যেরকম ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে স্টেরয়েড, এরকম দীর্ঘদিন খাওয়ার ফলে ফ্যামিলি কি কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, বিশেষ করে ইডিওপ্যাথিক হাইপারটেনশন যেখানে আমরা কারণ জানি না, সেক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির যে হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, কারা সাধারণত এই ঝুঁকির মধ্যে পড়েন বা কাদের মধ্যে? আপনি ইতিমধ্যে একটি বলেছেন যে ফ্যামিলিতে যদি হয়, এছাড়া কাদের মধ্যে এরকম সমস্যা? যে সমস্ত আমি যেটা বললাম যে অধিকাংশই 95% ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাই না। সেখানে আমরা বলি যে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলি কারণ তার সাথে জড়িত। সেটা সাধারণত আমরা দেখি যে বয়স্ক যারা, নাকি 40 বা 40-এর ঊর্ধ্বে যারা, তাদের বেশি হয়। আর যখন ইয়াং এজে যখন হাইপারটেনশন হয়, সেটা সাধারণত আমরা দেখি যেটা সেকেন্ডারি হাইপারটেনশন। সেখানে আমরা কারণ কোনো না কোনো কারণ খুঁজে পাই, নির্দিষ্ট কারণ খুঁজে পাই। আমরা কিন্তু ইদানিং দেখছি যে আসলে এই উচ্চ রক্তচাপ এই বিষয়টি একটা সময় গিয়ে, যখন একটা সময় ছিল যে শুধু বৃদ্ধদের মধ্যে বেশি, এখন কিন্তু আমরা এই ইয়াং জেনারেশন বা যারা আছেন অ্যাডাল্ট, তাদের ক্ষেত্রেও দেখি। তো এটির কারণটি কি? না, ইয়াংদের হইতে পারে হাইপারটেনশন, তবে ইয়াংদের হাইপারটেনশনটা সাধারণত সুনির্দিষ্ট কারণের জন্য হয়। অনেক সময় দীর্ঘদিন যদি কোনো ড্রাগস নেয়, ড্রাগ অ্যাবিউজ করে, অথবা কোনো কিডনিতে প্রদাহ হয়, অথবা কোনো এন্ডোক্রাইন ডিজিজ থাকে, অথবা যদি কোনো জন্মগত কোনো সমস্যা থাকে, তাদের হাইপারটেনশন হতে পারে। কিন্তু সাধারণত এটা বয়স্কদেরই বেশি হয়, 40-এর বেশি হয়, 40-এর ঊর্ধ্বে বেশি হয়। সেখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। সেখানে আমরা কারণ সুনির্দিষ্টভাবে কোনো কারণ আমরা জানি না।
তবে ফ্যামিলির সাথে একটা বিরাট সম্পর্ক থাকে, রয়েছে। আচ্ছা সম্পর্ক থাকে। আচ্ছা, তো এই উচ্চ রক্তচাপে যখন কেউ শুরু মনে করেন নিজেকে যে তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার হয়েছে বা ব্লাড প্রেশার বেড়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার করণীয় কি, বা একজন ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা নেওয়ার সময় আসলে কখন বলে আপনি মনে করেন? এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হলো যে উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো সিমটম প্রডিউস করে না, অনেক সময় রুগীরা জানেও না তার উচ্চ রক্তচাপ আছে। সেটা অনেক সময় ডিটেক্ট হয় যখন একটা মানে লোক হয়তো বিদেশে যাচ্ছে, অথবা নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, মেডিকেল চেক আপ হচ্ছে, অথবা মানে বাৎসরিক যে চেক আপগুলি হয় সেখানে এটা ধরা পড়ে, ইনসিডেন্টাল অন্য কোনো রোগের, হ্যাঁ জি জি এক্স্যাক্টলি, ইনসিডেন্টালি ধরা পড়ে। সেখানে আমরা সাধারণত কোনো ধরনের উপসর্গ তৈরি করে না। উপসর্গ তৈরি হয় তখনই যখন হাইপারটেনশন একটা কমপ্লিকেশন সৃষ্টি করে, অনিয়ন্ত্রিত থাকে বা কোনো হাইপারটেনশন অনিয়ন্ত্রিত থাকার জন্য যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তখনই শুধু সমস্যার সৃষ্টি, আদারওয়াইজ এটা এটা আমরা বলি যে অ্যাসিমটোমেটিক থাকে, কোনো ধরনের কোনো উপসর্গ তৈরি করে না। এই জন্যই এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। এই জন্যই আমাদের প্রত্যেকটা লোকেরই কিন্তু প্রতি বছর না হলে 6 মাস অন্তর অন্তর একটু চেক আপ করা দরকার, যে তার স্বাস্থ্যগত অবস্থাটা কি ধরনের আছে, একটা বেসিক একটা হেলথ চেক আপ থাকা দরকার। তাহলে আমরা বুঝতে পারি যে আর্লি ডিটেকশন খুব ইম্পর্টেন্ট। এবং এই হাইপারটেনশন হওয়ার সাথে সাথেই যাতে সে টের পায় যে তার শুরু হয়েছে, এবং সে যাতে সেভাবে তার লাইফস্টাইল বা ড্রাগ যেটাই নেওয়া হোক সব নিতে পারে। তাহলে আপনারা যখন একজন রোগীকে ডিটেক্ট করে ফেলেন হাইপারটেনশনের রোগী হিসেবে, এর পরবর্তীতে আপনাদের ঠিক পরামর্শ বা ম্যানেজমেন্টের জন্য কি কি বিষয়গুলো থাকে? আমরা যদি কোনো রোগীকে আর্লি ডিটেক্ট করতে পারি সেখানে অনেক কিছু করার সুযোগ আছে। বিশেষ করে হাইপারটেনশনকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে লাইফস্টাইল মডিফাই করা। লাইফস্টাইলের মধ্যে আমরা বলি যে তাকে ডেইলি কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা জগিং করতে হবে, তার সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খাইতে হবে, তার শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং তাকে মেডিটেশন করতে হবে, তাকে রিল্যাক্স থাকতে হবে, তাকে টেন্স হওয়া যাবে না, আর এমন কোনো ড্রাগস সে নেবে না যে ড্রাগস প্রেশার বিল্ড আপ করে, এবং সে স্মোক করবে না, এবং তার হাইপারটেনশনের সাথে আদার যে রিস্ক ফ্যাক্টরগুলি থাকে, অনেক সময় কোলেস্টেরল লেভেল হাই থাকে, সে ডায়েটটা এমনভাবে নেবে যে ডায়েটের মধ্যে চর্বি জাতীয় জিনিসটা কম থাকে, যেমন এবং কার্বোহাইড্রেট অনেক সময় কনভার্ট হয়ে ফ্যাটে পরিণত হয়, সেটাও কম নেবে। এবং সে যদি এই নিয়মগুলি যদি মেনে চলে তাহলে আমরা অনেকটাই মানে আর্লি স্টেজে হাইপারটেনশন যেটা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। আপনারা কি শুরুতে শুধু লাইফস্টাইল মডিফিকেশনের পরামর্শ দেন নাকি সাথে কোনো ওষুধও থাকে? এটা নির্ভর করে যে কি ধরনের রক্তচাপ। আমরা সাধারণত ডিটেক্ট করি যে সমস্ত ফ্যামিলিতে হাইপারটেনশন আছে, ওই ফ্যামিলির বেলায় আমরা খুব সতর্ক থাকি, যেহেতু এটা সাইলেন্ট কিলার, সিমটম প্রডিউস করে না। একটা টার্মিনোলজি ইউজ করা হয় প্রি হাইপারটেনশন। হাইপারটেনশন হওয়ার আগে যে স্টেজটা, আমরা যদি ওই স্টেজে যদি তাদেরকে যদি আমরা ডিটেক্ট করা যায় তাহলে দেখা যায় যে আমরা যদি শুধু লাইফস্টাইল মডিফিকেশন করি ওতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। আর যদি স্টেজ 1-এ যদি ডিটেক্ট করি সেখানে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের সাথে কিছু ড্রাগস হয়তো দরকার হয়, সিঙ্গেল ড্রাগস। আর যদি স্টেজ 2 বা স্টেজ 3-তে যদি আসে তাহলে আমাদের অবশ্যই মানে লাইফস্টাইল মডিফিকেশনের 2টা কম্বিনেশন ড্রাগস আমাদের দিতে হইতে পারে। এবং স্টেজ 2 এবং স্টেজ 3টা আপনারা কিসের ভিত্তিতে এই স্টেজিংটা কিভাবে? এটা অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারের লেভেলের উপর নির্ভর করে। যেরকম কারো ব্লাড প্রেশার যদি 140/90 থাকে, দিস ইজ হাইপারটেনশন, এটাকে আমরা বলি স্টেজ 1। এই 90-র যে ডায়াস্টোলিক প্রেশার 140 থেকে শুরু করে স্টেজ 1টা শুরু, 140 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90। হ্যাঁ ডায়াস্টোলিক সেটি থেকে মানে স্টেজ 1 এ শুরু। হ্যাঁ জি। আচ্ছা, তার আগে হলো প্রি হাইপারটেনশন। আচ্ছা, আর 140 টু আপ টু 159 এটা স্টেজ 1 না স্টেজ 2। স্টেজ 2 আচ্ছা না এটা স্টেজ 1। তারপরে হলো 160 অ্যাবাভ হলো স্টেজ 2। তো এখন আমরা অ্যাকচুয়ালি স্টেজের উপর ডিপেন্ড করে আমরা, তবে সবার জন্যই লাইফস্টাইল মডিফিকেশন মাস্ট। প্রি হাইপারটেনশন, স্টেজ 1, স্টেজ 2 যাই হোক, যেটা হোক না কেন তার মধ্যে লাইফস্টাইল মডিফিকেশন মাস্ট থাকে। আর ওষুধের জন্য স্টেজ 1-এ আমরা সিঙ্গেল ড্রাগস দিয়ে ট্রাই করি, সিঙ্গেল ড্রাগসের কন্ট্রোল না হলে আরেকটা ড্রাগ আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা। আর স্টেজ 2-তে সাধারণত
একটা ড্রাগে কন্ট্রোল হওয়ার সম্ভাবনা কম, সেই জন্য আমরা প্রথম থেকেই হয়তো 2টা ড্রাগ প্রেফার করি। আবার নির্ভর করে তার কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটার উপর নির্ভর করে আমরা চিকিৎসা দিয়ে থাকেন। আচ্ছা, কমপ্লিকেশন আছে কিনা বা কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে সেটি একটু জানতে চাচ্ছি, যে যদি কিনা এই হাইপারটেনশন বা যে নিয়ন্ত্রিত যদি না থাকে, এই উচ্চ রক্তচাপটা যদি অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? এটা যদি আমরা উপর থেকে আরম্ভ করি, এটা ব্রেন স্ট্রোক করতে পারে। আচ্ছা, অনেক সময় রেটিনা ইনভলভ করে, চোখের রেটিনা বিষাণ চলে যায়, রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। অনেক সময় হার্টের মধ্যে হার্টটা বড় হয়ে যায়, হার্ট ফেলিউর হয়, এবং হার্টের একটা খুবই ইম্পর্টেন্ট ডিজিজ যেটা নাকি বলি ইসকেমিক হার্ট ডিজিজ। হার্টের নিজের জন্য কিন্তু রক্তের প্রয়োজন। হার্টের নিজের জন্য যদি রক্তের স্বল্পতা হয় তাহলে এক ধরনের ডিজিজ হয়, তাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা নাকি আমাদের অ্যাডাল্ট পপুলেশনের মর্টালিটির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। সেখানে কিন্তু একটা বিরাট অংশ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় রক্তচাপ নিয়ন্ত্রণ না রাখার জন্য। তারপরে কিডনি ডিজিজ হয়, রেনাল ফেলিউর হয়। তার মানে হচ্ছে যে যে কোনো অঙ্গই আসলে আক্রান্ত হতে পারে এই উচ্চ রক্তচাপ। সাধারণত 5টা অঙ্গ বেশি হয়, ব্রেইন, মানে রেটিনা, হার্ট, কিডনি এবং আমাদের পেরিফেরিতে যে শিরা উপশিরাগুলি আছে সেগুলি মানে অনেক সময় এফেক্টেড হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকার জন্য। আপনি যেটি বলছিলেন যে লাইফস্টাইল মডিফিকেশন এবং সাথে করে মেডিকেশন বা যেগুলো ওষুধ থাকবে সেগুলো নিয়মিত খেলে এই অনিয়ন্ত্রিত রক্তচাপের যে জটিলতাগুলো সেগুলো থেকে মুক্ত থাকা যাবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম উচ্চ রক্তচাপ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন রয়েছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করবো এর নাম হচ্ছে লাঞ্জ ব্যাক উইথ লেগ লিফট। লাঞ্জের আগের মুভগুলো আপনারা দেখেছেন, সেখানে আমরা বলেছি এর উপকারিতাগুলো কি, কিন্তু আমরা এর সাথে আরেকটু লেভেল বাড়াচ্ছি যে যেন এর সাথে ব্যালেন্সের কোঅর্ডিনেশনটাও হয়। এমনিতেই লাঞ্জ খুব একজন ব্যালেন্সিং পোজ, কিন্তু এটা ঠিক নাভির নিচ থেকে একদম পা পর্যন্ত আপনার যতগুলো মাসল আছে, হিপ মানে গ্লুটস বা হ্যামস্ট্রিং বা কোয়াডস বা কাফস, সব কিছুর জন্য কিন্তু লাঞ্জ মুভমেন্টটা একদম খুব পারফেক্ট একটা ব্যায়াম। এর সাথে যদি আপনি চান যে তার সাথে আরও ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশনটা ইউজ করবেন, তখন যেটাতে হবে তাতে মাসেলের টোনিংটা, শেপিং এবং টোটাল পারফেকশন একটা শরীরের ভেতরে আসবে। তো আমরা 3টা লেভেলে দেখাবো। ফার্স্ট লেভেলে আমাদেরকে দেখাবে চৈতি। ওকে চৈতি, ওকে, অ্যান্ড স্টার্ট, অ্যান্ড 1 back and go again, 2 back and go। দেখছি যে আমরা লাঞ্জে যাচ্ছে, যাওয়ার পরে তারপর আবার একটা লেগ লিফট করাতে তাতে যেটা হচ্ছে যে আমাদের ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। ওকে, আরেকবার দেখাও, অ্যান্ড ব্যাক, গুড। তাহলে দর্শক দেখতে পেলেন যে যখন লাঞ্জে গেলেন এবং তারপর যখন একটা পায়ের উপর চলে আসছেন, তখন কিভাবে পুরো শরীরের ব্যালেন্সটা আপনাকে ধরে রাখতে হচ্ছে শুধু একটা পায়ের উপর। এটার ইন্টারমিডিয়েট লেভেলটা আমাদেরকে দেখাবে তাসরিন। ওকে তাসরিন, রেডি, ফাইন, ওকে, অ্যান্ড 1 ওকে, ব্যাক, নাইস, আরেকবার, and back, nice. So this is more difficult. যখন আপনি শুধু পা তুলছেন তখন যেটা হচ্ছে যে ব্যালেন্স তো লাগছে, কিন্তু যখন আপনাকে স্ট্রেট ওয়েতে সেটা ধরে রাখতে হচ্ছে তখন দিস ইজ মোর ব্যালেন্সিং, তখন এটা আরও অনেক বেশি কষ্টকর। এখন এই কষ্টকরটাই যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আমরা অ্যাডভান্সে কি দেখব? চলুন আমরা দেখি যে অ্যাডভান্সে আমাদেরকে হেল্প করবে শম্পা। ফাইন, এটা কিন্তু অনেকটুকু ডিফিকাল্ট মুভ। যখন স্ট্রেট করাটাই অনেক কঠিন, সেখানে উনি স্টে করছেন এবং তারপর আবার বেন্ড করছেন। সম্পাপা আরেকবার দেখাতে পারবেন? তাহলে দর্শকরা আরও ভালোভাবে বুঝবে যেটা কতটুকু টাফ।
আমরা তাহলে একবারে 3টা মুভি দেখে নিই, তাহলে বুঝবেন যে লাস্টে এই মুভটা করতে গেলে আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে এবং কিভাবে অল্প অল্প করে আপনারা আগাবেন। ওকে, মুখোমুখি, ইয়েস, পাশাপাশি, অ্যান্ড ওকে, গো, অ্যান্ড 1, back, good, and last one, 2, and back. Thank you. তাহলে এখানে প্রতিটা মুভি কিন্তু আজকে আমরা যেটা দেখছি প্রতিটা মুভি কিন্তু কষ্টকর। তো আগের লাঞ্জের প্র্যাকটিসগুলো না থাকলে পরে প্রথমে এটা থেকে শুরু করা উচিত হবে না। যেটা করবেন আগে বেসিকগুলো প্র্যাকটিস করবেন, তারপরে আস্তে আস্তে করে লেভেল বাড়িয়ে দেন এই মুভে আসবেন। আসতেই হবে তা না, কিন্তু যখন আপনি করবেন আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হতে থাকবে এবং আপনি নিজে রেডি হয়ে যাবেন ইন্টারমিডিয়েট মুভগুলো করার জন্য। দর্শক, যাদের উচ্চ রক্তচাপ আছে, কিছু কিছু খাবার তাদের জন্য উপকারী, আবার কোনো কোনো খাবার তাদের জন্য যথেষ্ট সতর্কতা নিয়ে খেতে হয়। কোন কোন খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত, চলুন জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, আজকাল অনেক বাড়িতেই কম বেশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের একটি প্রবণতা দেখা যায়। এবং আগে যেটা আমরা জানতাম যে অ্যাডাল্টদেরই সাধারণত প্রেশার হয়, কিন্তু আমি নিজে অনেক পেশেন্ট পেয়েছি যাদের বয়স অনেক কম। সাধারণত অধিক ওজন, অতিরিক্ত ফাস্ট ফুড এবং ইনডিসিপ্লিন লাইফের কারণে অনেকেই কিন্তু খুব কম বয়সেই প্রেশারের মতো একটি সমস্যায় ভুগতে পারে। উচ্চ রক্তচাপ হলে ম্যাক্সিমাম মানুষেরই প্রথম যেটা করণীয় সেটি হচ্ছে ডাক্তারের কাছে যেয়ে এই উচ্চ রক্তচাপটির জন্য যেই প্রয়োজনীয় ওষুধ সেটিকে গ্রহণ করা, এবং সেই সাথে খাবারের নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি। কেননা উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে এটা থেকে পরবর্তীতে কিডনি এবং হৃদরোগের মতো অর্থাৎ হার্ট ডিজিজের মতো অনেক মারাত্মক রোগও কিন্তু হতে পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেক হাইপারটেনসিভ পেশেন্টকে উচিত তার রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখা। সেই ক্ষেত্রে খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চললে অনায়াসেই খুব ভালো মতো কিন্তু সে জীবনযাপন মেনটেন করতে পারে। প্রথমত খাবারের লবণের দিকটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে টেবিল সল্ট বা এক্সট্রা লবণ, যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে বলি, এবং সেই সাথে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক যেগুলোর টেস্ট মেকার বা সল্ট রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রান্নার ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো সয়া সস বা কমার্শিয়াল সসের ব্যবহার করা না হয়। কেননা প্রেশার মানেই মনে করে অনেকেই লবণ, গরুর মাংস আর শুধু ডিমের কুসুম। বিষয়টি তা নয়, লবণের পাশাপাশি এরকম আরও অনেক খাদ্য উপাদান আছে যেগুলো সতর্কতার সাথে প্রেশারের রোগীদেরকে গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপে যারা থাকে তারা অনেক সময় প্রেশার হাই হয়ে গেলে আচারের আশ্রয় নেয়, অর্থাৎ মনে করে টক খেলে আমার প্রেশার কমবে, বাট এটা অনেক ভুল ধারণা। কেননা আচার মানেই হচ্ছে আচারে অনেক তেল থাকে এবং অনেক সল্টের ব্যবহার করা হয়। সুতরাং অবশ্যই আপনার প্রেশার কমাতে আপনি কখনই আচারকে বেছে নেবেন না। সেই সাথে ফাস্ট ফুড এবং অন্যান্য ফ্যাটি ফুডস যেমন ডিমের কুসুম, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সারাদিনের খাবারে পটাশিয়ামযুক্ত খাবারের মাত্রাকে যদি একটু বেশি করে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত ডাবের পানি, কলা, সবজি, সালাদ বেশি করে খেলে আপনার এই উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে মেনটেন হবে। আরেকটি বিষয়ে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওজন, তা যেন অবশ্যই কমিয়ে আপনি কাম্য ওজনে রাখতে পারেন, অর্থাৎ আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারলে উচ্চ রক্তচাপের প্রবলেম এবং এইটার জনিত অন্য কোনো ডিজিজ থেকে নিজেকে খুব সহসাই বাঁচিয়ে রাখা সম্ভব। নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন করলেই এই উচ্চচাপের ঝুঁকি থেকে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন প্রত্যেকটি মানুষকেই কিন্তু পারবেন সেভ করতে। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। খাবার গ্রহণের সময় ঘন ঘন পানি গ্রহণ করলে পরিপাকে সাহায্যকারী জুসের কার্যকারিতা কমে যায়, তাই খাবার গ্রহণের শুরুতে কিংবা আধা ঘন্টা পর পানি পান করুন।
দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। 1 বছর পর্যন্ত দেখা যায় যে যদি উইদাউট মানে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ছাড়া তারা একসঙ্গে থাকেন, দেখা যায় 90% কেসেই আমাদের প্রেগনেন্সি আসার কথা বা বাচ্চা আসার কথা। তো তারা যদি 1 বছরের মধ্যেও না আসে তখন সেটাকে আমরা বলি বন্ধ্যাত্ব। আচ্ছা, তো এর পেছনের কারণ, যে কোনো একটা সমস্যার পেছনে অবশ্যই কিছু ফ্যাক্টর বা কজ অথবা কিছু কারণ কাজ করে। অবশ্যই এর পেছনে আসলে কারণগুলো অনেকগুলা কারণ রয়েছে। তো কারণটা আমরা দুপাশ থেকেই দেখি, মেলেও কিছু ফ্যাক্টর থাকে, পুরুষদেরও কিছু প্রবলেম থাকে, মহিলাদেরও কিছু প্রবলেম থাকে, এবং দুইটা প্রবলেমই দেখা যায় মহিলাদের ক্ষেত্রে 35 থেকে 40% কজ রেসপন্সিবল, আর মেলদের ক্ষেত্রেও দেখা যায় যে একটু কম। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।